চলো শুরু করলাম। আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি ওড টু এ নাইটিঙ্গেল। ওড মানে একটা লম্বা চওড়া কবিতা, যেটা কোনো ন্যাচারাল সাবজেক্টকে, ন্যাচারাল সিজনকে বা পাখিকে বা ঝড়কে সমর্পিত করা হয়। এবং এই কবিতার মধ্যে একটা লফটি টোন থাকে, তাকে ওড বলে। অনেকবার পরীক্ষাতে হোয়াট ইজ ওড এই প্রশ্নটা এসছে। তাহলে ওড টু নাইটিঙ্গেলের প্রথম প্রশ্ন হয় হোয়াট ইজ ওড। বুঝতে পারলি কি? ওড হলো একটা লম্বা চওড়া কবিতা, যেটা কোনো প্রাকৃতিক বিষয়কে, কোনো পাখিকে, কোনো ঝড়কে, কোনো ঋতুকে সমর্পিত করা হয় এবং এর মধ্যে একটা লফটি টোন থাকে। এটা হলো ওড। তাহলে ওড টু এ নাইটিঙ্গেল। ওড কার জন্য লেখা? এই কবিতাটা কার জন্য লেখা? নাইটিঙ্গেলের জন্য লেখা। নাইটিঙ্গেল হলো একটা পাখি, চড়ুই পাখির মতো দেখতে। বুঝতে পারলে? একটা গায়ক পাখি, খুব সুন্দর গান করে। বুঝতে পারলে? তাহলে ওড টু এ নাইটিঙ্গেল, একটা কবিতা লেখা হয়েছে নাইটিঙ্গেল নামক একটা পাখির জন্য। এটা হলো তাহলে শিরোনামটা। ওড টু নাইটিঙ্গেল বোঝা গেছে। এবার কে লিখেছেন? লিখেছেন হচ্ছেন জন কিটস লিখেছেন। কে লিখেছেন? জন কিটস। জন কিটস লিখেছেন। উনি একজন রোমান্টিক কবি ছিলেন। উনি কি ছিলেন? রোমান্টিক কবি ছিলেন। জন কিটস কি ছিলেন? রোমান্টিক কবি ছিলেন। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, তাহলে এই কবিতাটা কি কবিতা? এই কবিতাটা একটা রোমান্টিক পোয়েম। এই কবিতাটা একটা রোমান্টিক পোয়েম। এবার রোমান্টিকের ডেফিনেশন সবার ক্ষেত্রে আলাদা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট হতে পারে ডেফিনেশন। আমার কাছে যেটা রোমান্টিক, বর্ষার কাছে রোমান্টিক নাও হতে পারে। আবার বর্ষার চোখে যেটা রোমান্টিক, সাইনার চোখে রোমান্টিক নাও হতে পারে। তো সবার আলাদা আলাদা ডেফিনেশন গুলো, রোমান্টিকের ডেফিনেশন ইটস নট দ্য সেম। বুঝতে পারলি কিনা? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওড টু নাইটিঙ্গেল। ওড টু নাইটিঙ্গেল একটা রোমান্টিক কবিতা, লিখছেন জন কিটস। কে লিখছেন? জন কিটস। শোনো, এটার একটা ঘটনা আছে। একটা বিষয় আমি বলতে চাইবো জন কিটস সম্বন্ধে। দুই একটা কথা শুনে নাও জন কিটস সম্বন্ধে। জন কিটস একজন অসাধারণ কবি ছিলেন, কিন্তু বেশি দিন বাঁচেননি জন কিটস। জন কিটসের একটা রোগ হয়ে গেছিল, টিবি, টিউবারকিউলোসিস। টিবি রোগ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? টিবি রোগ হয়ে গেছিল, বা টিউবারকিউলোসিস রোগটা হয়ে গেছিল। কার? জন কিটসের। আজকে টিবি রোগের ওষুধ আছে, আজ মানুষ বেঁচে যায়, কিন্তু সেই যুগে টিবি রোগের কোনো ওষুধ ছিল না। বুঝতে পারলে? তো টিবি হয়ে যাওয়ার পর জন কিটসের যে গার্লফ্রেন্ড ছিল ফ্যানি ব্রাউন, ঠিক আছে, তো সে জন কিটসকে ছেড়ে দিয়েছিল এবং তার জন্য একটা জন কিটসের দুঃখ ছিল। অবশ্য অনেক সমালোচক এটাও মনে করেন যে জন কিটস নিজেই দূরে সরে গেছিল, বিকজ হি নিউ ভেরি ওয়েল দ্যাট আই এম গোয়িং টু লিভ ভেরি শর্ট। বুঝতে পারলি কিনা? এটা ওর ব্যক্তিগত জীবনে। জন কিটস কিসের মধ্যে সত্য খুঁজে পেয়েছিল, বা কিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছিল, কিসের মধ্যে রোমান্টিসিজম খুঁজে পেয়েছিল? জন কিটস রোমান্টিসিজম খুঁজে পেয়েছিল, সৌন্দর্য খুঁজে পেয়েছিল, বা রোমান্টিসিজম খুঁজে পেয়েছিল সত্যের মধ্যে। সত্যম শিবম সুন্দরম বলে না, কথা শুনেছিস? তো জন কিটস কিসের মধ্যে সৌন্দর্য বা রোমান্টিসিজম খুঁজে পেয়েছিল? সত্যের মধ্যে। একটা কথা আছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। বুঝতে পারলে কিনা? সত্যি এই সুন্দর, সুন্দর এই সত্যি। সত্যি এই সুন্দর, সুন্দর এই সত্যি। জন কিটসের লেখা। তাহলে জন কিটস সত্যের মধ্যে সৌন্দর্য বা রোমান্টিসিজমকে খুঁজে পেয়েছিলেন। এইরকম কবি ছিলেন জন কিটস। বলে বুঝতে পারলে কিনা? এবার জন কিটসের লেখা ঝোঁকার মধ্যে কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। নেগেটিভ ক্যাপাবিলিটি অনেক বেশি দেখতে পাবো। নেগেটিভ ক্যাপাবিলিটি মানে সহজভাবে বিষয়টা বোঝায়। ওনার লেখার মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটি দেখতে পাবি। জন কিটসের লেখার মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটি দেখতে পাবো। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি? নেগেটিভ ক্যাপাবিলিটি কি জিনিস বোঝার চেষ্টা করো। ধরো তুমি একটা সুন্দর মূর্তি দেখছো, তুমি একটা দারুণ সুন্দর মূর্তি দেখছো, তুমি আস্তে আস্তে যেন মূর্তির মধ্যে বিভোর হয়ে হারিয়ে গেলে। এটা হলো নেগেটিভ ক্যাপাবিলিটি। মানে তুমি যেন ওর মধ্যে ঢুকে যাচ্ছ। বুঝতে পারলে? ধর একটা দৃশ্য দেখছিস, তুই যেন ওটার মধ্যে চলে যাচ্ছিস, রাইট? দিস ইজ কল্ড নেগেটিভ ক্যাপাবিলিটি। মানে এক কথায় বলছি পুরো বিষয়টা, নেগেটিভ ক্যাপাবিলিটি কি জিনিস। তাহলে কি হচ্ছে? মানে টু বি প্রেগনেন্ট, টু মেক আদার প্রেগনেন্ট নয়, টু বি প্রেগনেন্ট। নেগেটিভ ক্যাপাবিলিটি। নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে অন্যের দ্বারা ইমপ্রেসড হয়ে যাওয়া। বুঝতে পারলি কিনা? মানে দৃশ্যটা এতই সুন্দর যে তুই বিভোর হয়ে যাচ্ছিস, তুই নিজের সেন্সগুলোকে হারিয়ে ফেলছিস। ওইটার মধ্যে তুই একটা সুন্দর গাছ দেখছিস, তুই আস্তে আস্তে যেন সেই গাছের অঙ্গে পরিণত হয়ে গেছিস, তুই মনে করছিস। তো নিজের সেন্স, অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। অ্যান্ড ইউ ফিল দ্যাট আই হ্যাভ বিকাম এ ট্রি লাইক দিস। দিস ইজ আ কাইন্ড অফ নেগেটিভ ক্যাপাবিলিটি। বলো বুঝতে পারলি কিনা?
এইটা একটা বিষয় রয়েছে। আচ্ছা, এসকেপিস্ট ছিলেন উনি। এসকেপিস্ট মানে ওনার, যেহেতু আমরা সবাই জানলাম ওনার একটা কষ্টজনক মানে কষ্টপূর্ণ জীবন ছিল। জন কিটসের টিভি হয়ে গেছিল, ফ্যানি ব্রাউন ছেড়ে চলে গেছে, জন কিটসের জীবনটা ইমোশনাল ডিজাস্টার চলছে, ফিজিক্যাল ডিজাস্টার চলছে, সমস্ত দিক থেকে কষ্টের মধ্যে রয়েছে। তাহলে যে রিয়েলিটিটা ছিল সেটা অত্যন্তই দুঃখদায়ক এবং কষ্টজনক ছিল জন কিটসের, হ্যাঁ না? এবং সেইটা থেকে তিনি বারবার পালানোর চেষ্টা করতেন। কোথায় পালিয়ে যেতেন? কল্পনার জগতে তিনি পালিয়ে যেতেন। কোথায় পালিয়ে যেতেন? কল্পনার জগতে পালিয়ে যেতেন। এটা এসকেপিজম হলো। তুমি তোমার রিয়েলিটিকে ভুলে গিয়ে অন্য একটা সুন্দর জগতে ঢুকে দিচ্ছ কিছুক্ষণ ভুলে থাকার জন্য। এইটাকে এসকেপিজম বলা হয়। এটা কি বলা হয়? এসকেপিজম। উনি রিয়েলিটিকে ফেস করতেন না, রিয়েলিটি থেকে সরে যেতেন, কল্পনার জগতে ঢুকে যেতেন। তোর সামনে পরীক্ষা, অনেক পড়ার চাপ আছে, ঠিক আছে, দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি, যে অনেক পড়ার চাপ আছে, বুঝতে পারলি? কিন্তু পড়তে গেলে মাথা ধরে যাচ্ছে, পড়তে পারছিস না, মন বসছে না, মুভি দেখে আসি, রাইট? মুভিতে 3 ঘন্টা রিল্যাক্স ভাবে ওই জগতে পৌঁছে গেলাম, তাহলে এসকেপ করলি। দিস ইজ এসকেপিজম। বুঝতে পারলে এসকেপিজমটা কি? বুঝতে পারছো? তুমি জানো যে সাপোজ অ্যাজ এন এক্সাম্পল বলছি, যে কালকেই তোমার একটা ক্রিকেট ম্যাচ আছে, সাপোজ আমি বলছি, বা তোমার একটা ফুটবল ম্যাচ আছে, তোমাকে আজকে ভালো করে বিশ্রাম নিতে হবে, ঠিক আছে, বা তোমাকে আজকে প্রস্তুতি নিতে হবে, ভালো করে আজ প্রস্তুতি নিতে হবে, কিন্তু তোর প্রস্তুতি নিতে মন চাচ্ছে না, তুই কি করলি? মুভি দেখতে চলে গেলি, রাইট? সো ইউ আর এসকেপিং দ্য সিচুয়েশন। তোর একটা চাকরি চাই, সাপোজ আমি বলছি তোর একটা চাকরি চাই, এইটা হচ্ছে হার্ড রিয়েলিটি। হার্ড রিয়েলিটি হচ্ছে ইউ নিড এ জব, রাইট? কিন্তু তোর মনে হচ্ছে খাটবো, আবার নিজেকে রেডি করব, নিজেকে মোটিভেটেড রাখতে হবে প্রত্যেক দিন, আবার যেন ফোকাস লুজ না হয়, এটা অনেক ঝামেলার জিনিস। তার থেকে এক কাজ করি, মুভি দেখতে শুরু করতে দিই, রাইট? তাহলে তুই এসকেপ করছিস সিচুয়েশনকে। তাহলে এসকেপিজম ইজ নেভার এ সলিউশন। এসকেপিজম কোনোদিন সলিউশন হতে পারে না। এসকেপিজমে কি হবে বলতো? তুই যে বারবার এসকেপ করিস সিচুয়েশনকে, সিনেমার জগতে ঢুকে দিস, মুভির জগতে ঢুকে দিস, ইউটিউবের জগতে ঢুকে দিস, টিকটকের জগতে ঢুকে দিস, এসকেপ করছিস কিনা সিচুয়েশনকে? তুই যখন সিচুয়েশনকে এসকেপ করছিস, তো রিয়েলিটি আরো খারাপ হয়ে যাবে। তোমার যেটা রিয়েলিটি আছে, তুমি হয়তো ওই 1 ঘন্টার জন্য কষ্ট ভুলে থাকতে পারলে, বুঝলাম আমি, কিন্তু তোমার যেটা রিয়েলিটি সেটা আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পারলে? ইনি এসকেপিস্ট ছিলেন। কে এসকেপিস্ট ছিলেন? জন কিটস। উনি ওনার রিয়েলিটি থেকে পালানোর চেষ্টা করতেন বারবার, এবং একটা কল্পনার জগতে পৌঁছে যেতেন বারবার, এবং সেই জন্য ওনাকে এসকেপিস্ট বলা হয়। কি বলা হয়? এসকেপিস্ট। ব্যাপারটা বুঝতে পারলি? এসকেপিস্ট ব্যাপারটা কি বলতে চাইছি বলতো? মানে বাস্তব, কঠিন বাস্তবের তুই সম্মুখীন হচ্ছিস না, ওটাকে ভুলে গিয়ে তুই অন্য একটা জগতে ঢুকে দিচ্ছিস, বুঝতে পারছি? সেটা ওনার কাছে কল্পনার জগৎ ছিল। আমাদের কাছে জগতের অভাবেই নেই, ইউটিউব জগৎ, টিকটক জগৎ, ফেসবুক জগৎ, ঢুকে দিলেই হলো, যা ভুলে যা, পরীক্ষা, সেমিস্টার, রাইট? এটাই তো এসকেপিস্ট আমরা হয়ে গেছি ইন দ্যাট ওয়ে। হচ্ছে কি না? 2 মাস পর পরীক্ষা, তোমার উচিত কোর্সগুলো পড়াশোনা করা, এখনো তোমার কিছুই পড়া হয়নি, রাইট? টিকটক দেখতে শুরু করে দিই, অন্তত টেনশন তো হবে না। আর দেন টিকটক তুই কতক্ষণ দেখবি? তোকে তো ওই জগৎ থেকে বার হতে হবে রে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? এসকেপিজম ইজ নেভার এ সলিউশন। কিন্তু জন কিটসের যদি কথা বলি, উনি এসকেপ করতেন বারবার। কোথায় চলে যেতেন? নিজের কল্পনার জগতে চলে যেতেন। কোথায় চলে যেতেন? নিজের কল্পনার জগতে চলে যেতেন। এই জন্য এনাকে এসকেপিস্ট বলা হয়। তাহলে দেখো কি হচ্ছে, এনার মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটি দেখতে পাবে, এনার মধ্যে এসকেপিজম দেখতে পাবে, এবং সত্যকেই ইনি সর্বশ্রেষ্ঠ মনে করেছেন। ট্রুথকে বিউটির কনসেপ্ট দিয়েছেন। কি কনসেপ্ট দিয়েছেন? জন কিটস। এনার সম্বন্ধে আরেকটা বলবো, ইনি ফ্রেঞ্চ রেভলিউশনকে সাপোর্ট করেছিলেন। কাকে সাপোর্ট করেছিলেন? ফ্রেঞ্চ রেভলিউশন কি। কিন্তু পরবর্তী সময়ে ফ্রেঞ্চ রেভলিউশন এত রক্ত ঝরলো, তখন ফ্রেঞ্চ রেভলিউশন থেকে সরে এসেছিলেন। কে সরে এসেছিলেন? জন কিটস। তিনি বিপ্লবে সমর্থন করতেন, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো, প্রচুর ধনী মানুষদের মেরে ফেললো সাধারণ জনতা, এবং বিনা বিচারে মেরে ফেলেছিল, অযৌক্তিকভাবে মেরেছিল। তখন এই জন কিটস ফ্রেঞ্চ রেভলিউশন থেকেও সরে গেছিলেন, এবং বলেছিলেন যে এই ধরনের রক্তক্ষয়ী বিপ্লব কোনোদিনই কাম্য নয়। এইটা বলেছিলেন আমাদের জন কিটস। এনার গার্লফ্রেন্ডের নাম মনে রাখবে, ফ্যানি ব্রাউন। কি নাম? ফ্যানি ব্রাউন, ঠিক আছে? এরপরে আমরা সরাসরি কবিতাতে আসছি। তাহলে আমি কয়েকটা টেকনিক্যাল অ্যাসপেক্ট বলে দিলাম, ঠিক আছে? এগুলো অবশ্যই মনে রাখবে, টেকনিক্যাল অ্যাসপেক্ট। আচ্ছা, কবিতা কোথায় কিভাবে লেখা হলো ওইটাও একটু জেনে নাও। কবিতাটা ওড টু নাইটেঙ্গেল কোথায় কিভাবে লিখলেন সেটাও তো একটু জেনে নাও। এনারও আফিং খাওয়ার নেশা ছিল। বল স্যার, রোমান্টিক যুগে কি সবগুলোই আফিং খেত, রাইট? কারণ এসটি কোল্ড্রিজকে পেয়েছিলাম,
আফিং খেত, নেশা করতো, রাইট? তো মানে আফিং না খেলে কি মহান কবি হওয়া যাবে না? এরকম কি কেউ কনক্লুশনে পৌঁছাচ্ছ? না না না, অমনি পৌঁছাও না, ঠিক আছে? ওকে, আফিং খাবি তো রোদ্দুর রায় হয়ে যাবে। অল রাইট, ফাইন। না খাই না, রোদ্দুর রায় আফিং খাই না, মজা করে বললাম, ঠিক আছে? লোকটা কিন্তু রোদ্দুর রায়, যাই হোক তোরা তো জানবি ইউটিউব সোশ্যাল মিডিয়া, যথেষ্ট কিন্তু ইন্টেলেকচুয়াল পার্সন, আজেবাজে কথা বলে দেয়, গাল দেয়, কিন্তু কথাগুলো কিন্তু অনেক সময় ঠিকঠাকও বলে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, বাদ দে, লেটস কাম টু দ্য পয়েন্ট। এই দে গানটা শুরু করে দিল, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা লিখেছিলেন কখন? এটা লিখেছিলেন কখন? ওড টু নাইটেঙ্গেল, ওড টু নাইটেঙ্গেল কখন লেখা হয়েছিল? ডেটটা একটু খেয়াল রাখবে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাকাউন্ট গিভেন বাই চার্লস ব্রাউন। এই কথাগুলো চার্লস ব্রাউন বলছেন, শোনো, অ্যাবাউট দ্য অরিজিন অফ দিস ওড। এই ওডটা কিভাবে লেখা হলো? কিটসের একজন বন্ধু আছে, নাম হচ্ছে চার্লস ব্রাউন। কি নাম? চার্লস ব্রাউন। কিটসের একজন বন্ধু আছে, নাম হচ্ছে চার্লস ব্রাউন। উনি বলছেন, উনি কি বলছেন শোনো, যে এই ওডটা লেখা কি করে হয়েছিল? ইন দ্য স্প্রিং অফ 1819, 1819-এর বসন্তকাল চলছিল, 1819-এর বসন্তকাল চলছিল। এ নাইটেঙ্গেল হ্যাড বিল্ড হার নেস্ট নিয়ার মাই হাউস। চার্লস ব্রাউনের বাড়িতে একটা নাইটেঙ্গেল পাখি বাসা বানিয়েছিল। এবং কি? কিডস ফেল ট্র্যাঙ্কুয়েল অ্যান্ড কন্টিনিউ জয় ইন আর সং। এবং কিডস সেই দিন চার্লস ব্রাউনের বাড়িতে এসেছিলেন এবং ওই পাখিটা গান গাইছিল। সেই নাইটেঙ্গেল পাখিটা গাছের উপর থেকে বাসা বানানোর পর গান গাইছিল। জন কিডস সেই গানটা শুনে মুগ্ধ হয়ে গেছিলেন, বুঝতে পারলে কিনা? বিভোর হয়ে গেছিলেন। হি টুক দ্য চেয়ার ফ্রম দ্য ব্রেকফাস্ট টেবিল টু দ্য গ্রাস প্লট। এবং তিনি একটা চেয়ার নিয়ে এসে বসলেন ওখানে, এবং আন্ডার দ্য প্লাম ট্রি, এবং সেখানে বসে সেই গান শুনতে শুরু করলেন। এবং কি করলেন? এবং 2 থেকে 3 ঘন্টা সেখানে বসেই রয়ে গেছিলেন এবং এই কবিতাটা লিখে ফেলেছিলেন। খেয়াল রাখবে, এই কবিতা যখন লিখেছেন তিনি, রিমেম্বার, তিনি কিন্তু আফিং খেয়েছিলেন। আফিং খেয়ে এই কবিতাটা লেখা হয়েছিল। তাহলে ওড টু নাইটেঙ্গেলের কনটেক্সটটা কিন্তু খেয়াল রাখবে। এইটুকু আগে দেখে নাও গাইস, তারপরে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি। তাহলে এক কথায় বলতে গেলে, তাহলে এক কথায় যদি বলি আমরা, এই কবিতাটা খেয়াল রাখবে, রিটেন ইন 1819, 1819-এ লেখা। এই কবিতা কত সাল লেখা? 1819-এ লেখা। দ্য পোয়েম হ্যাজ দ্য বেস অন দ্য পার্সোনাল এক্সপিরিয়েন্স। কবির ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা, ঠিক আছে? লিসনিং দ্য সং অফ নাইটেঙ্গেল, একটা নাইটেঙ্গেল পাখির গান শুনে এই কবিতা লিখেছিলেন। when he had been staying in the friends ব্রাউন, যখন ব্রাউনের বাড়িতে ছিলেন, at হ্যামস্টিয়েড, জায়গাটার নাম ছিল হ্যামস্টিয়েড। হ্যামস্টিয়েডে থাকাকালীন, বন্ধুর বাড়িতে থাকাকালীন তিনি এই কবিতাটা লিখেছিলেন। বলো বুঝতে পারলে কিনা? ম্যাডাম বুঝতে পেরেছ? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। এরপরে লাইন বাই লাইন আসছি। তাহলে কবিতার কনটেক্সট ক্লিয়ার, কবিতার নাম ক্লিয়ার, কি ধরনের কবিতা ক্লিয়ার, কবিকে তার সম্বন্ধে জানলাম, কোন প্রসঙ্গে লেখা হয়েছে জানলাম, কত সালে লেখা হয়েছে জানলাম। এভরিবডি গেটস ইট ক্লিয়ার অর নট? বলো বুঝতে পেরেছো কিনা? আরে পাবলিকেশনটা বলে দিচ্ছি, দাঁড়া, ঠিক কথা বলেছিস, যে পাবলিকেশনটা কত সালে হয়েছে। ঠিক আছে, তাহলে প্রকাশিত হয়েছে 1820-তে, ঠিক আছে? 1820-তে প্রকাশিত। এবার লাইন বাই লাইন, লাইন বাই লাইন এটা জানা যায় কবিতাটা। দেখো, লেটস গেট স্টার্ট। মাই হার্ট অ্যাক্স, মাই আমার, হার্ট হৃদয়, অ্যাক্স ব্যথা করছে। বল স্যার অ্যাক্স মানে ব্যথা, হেডেক বলি না, হেড এক, এক মানে তো ব্যথাই বটে, তাই না? মাই হার্ট অ্যাক্স, আমার হৃৎপিণ্ডটা, আমার মন, আমার হার্টটা, হার্ট ব্যথা করছে। অ্যান্ড, অ্যান্ড মানে এবং, এ একটি, ড্রাউজি, ড্রাউজি মানে ঘুম ঘুম, ড্রাউজি মানে ঘুম ঘুম, নামনেস অসাড়, অসাড় বুঝিস? নাম, নাম, তোকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলে হাতটা পুরো অসাড় হয়ে গেল, যখন অপারেশন করা হয় তার একটা ইঞ্জেকশন দেয়, তাই না? অসাড় হয়ে যাবে, মারলে বুঝতে পারবি না। ক্লিয়ার না ক্লিয়ার? ওটাকে নামনেস বলে, অসাড় হয়ে গেছে। পেনস, পেন মানে ব্যথা। তাহলে প্রত্যেকটা শব্দেরই মানে জানো। এবার মানেটা বলছেন, মাই হার্ট অ্যাক্স, আমার হৃৎপিণ্ড, আমার বুকে ব্যথা হচ্ছে, বুঝতে পারলে? মাই আমার, হার্ট মানে কি? হার্টের বাংলা বলে আমাকে, আমি জানি না। হৃৎপিণ্ড। এক মানে কি? ব্যথা হচ্ছে, আমার হৃৎপিণ্ড ব্যথা হচ্ছে। কেন?
অ্যান্ড এবং তার সাথে সাথে কি আরেকটা সিমটমস দেখা যাচ্ছে, অ্যান্ড এবং এ একটা, এ মানে একটি, ড্রাউজি ঘুম ঘুম, ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব, নামনেস অসাড়, নামনেস মানে অসাড়, পেন, পেন মানে যন্ত্রণা হচ্ছে। আরে আফিং নিয়েছে, আফিং খাওয়ার সিমটমস গুলো হচ্ছে, বুঝতে পারলি কি না? তাহলে আফিং খেলে কি কি হতে পারে দেখ, হার্ট অ্যাক্স করতে পারে, 2 নম্বর ঘুম ঘুম লাগতে পারে, নামনেস অসাড় হয়ে যাবি, আর নামনেস পেন অসাড় হয়ে যাওয়ার যন্ত্রণা হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ফার্স্ট লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো। মাই সেন্সেস, আমার ইন্দ্রিয়গুলো, পঞ্চ ইন্দ্রিয়গুলো, মদ খাওয়ার পর তোর পঞ্চ ইন্দ্রিয় ঠিকঠাক থাকে কি? ঠিক আছে, দেখ সব অভিজ্ঞ না না বলছে, যেমন সে বিরাট অভিজ্ঞতা নিয়ে চলে এসছে। ঠিক আছে, মাই সেন্সেস, মাই সেন্সেস বল স্যার ওটা অভিজ্ঞতা দরকার নেই, টিভিতে এতবার দেখেছি। ঠিক আছে, ওকে, মাই সেন্সেস আমার পঞ্চ ইন্দ্রিয়গুলো, অ্যাজ দো যেন, অ্যাজ দো যেন, অ্যাজ দো, অ্যাজ দো মানে কি যেন, আমার পঞ্চ ইন্দ্রিয়গুলো যেন, অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, যেন আমি হেমলক পান করেছি। শোন হেমলক কি, এটার একটা গ্রিক মিথোলজিক্যাল রেফারেন্স আছে। হেমলক হলো গ্রিক মিথোলজি অনুযায়ী একটা বিষ, হেমলক হলো গ্রিক মিথোলজি অনুযায়ী বিষ। সক্রেটিসকে, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বলি না, সে মহান দার্শনিক সক্রেটিসকে হেমলক দিয়ে মেরে ফেলেছিল। হেমলক এক ধরনের ভেষজ বিষ, গাছ থেকে তৈরি হয়, ওইটা খাওয়ার পর দেহ একদম অসাড় হয়ে যায়, বুঝতে পারলে কিনা? নিয়ে আস্তে আস্তে মৃত্যুর করলে ঢলে পড়ে। তো এখানে কবি কিট সেই হেমলকের প্রসঙ্গ টানছেন, আমার দেহটা অসাড় হয়ে যাচ্ছে, যেন আমার মনে হচ্ছে আমি হেমলক পান করেছি, যেন আমার মনে হচ্ছে আমি হেমলক পান করেছি, এইটা উনি বলছেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইউ গেট ইট? কনসেপ্টটা বুঝতে পারলে? আমি আবার বলছি, মাই হার্ট অ্যাক্স, আমার হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে, অ্যান্ড এবং ড্রাউজি ঘুম ঘুম, নামনেস অসাড়, পেন ব্যথা হচ্ছে, একটা অসাড় ব্যথা হচ্ছে, মানে দেহটা নাম হয়ে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে। মাই সেন্সেস আমার ইন্দ্রিয়গুলো, অ্যাজ দো যেন, অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, আমার ইন্দ্রিয়গুলো যেন সেইভাবে রিয়্যাক্ট করছে আমি যেন হেমলক পান করেছি। আমি যেন কি পান করেছি? হেমলক হলো একটা বিষ, একটা বিষ পান করেছি, যেটা গ্রিসের সাথে প্রযোজ্য কথাটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই দুটো লাইন শুধু দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো।